প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে। আজকের কথা বলার বিষয় বাজেট চূড়ান্ত, বাস্তবায়নের চ্যালেঞ্জ কী। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এরপর রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ। আপনি দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হলো, যাব আলোচনায় তাদের সঙ্গে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। জাতীয় বাজেট পাস, আগামীকাল নতুন অর্থবছর থেকে কার্যকর। ব্যক্তির আয়কর সর্বোচ্চ 25%, অবৈধ আয় বৈধ করা যাবে। সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা দুর্নীতি বন্ধের দাবি তুলেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ আইন চেয়েছেন। কানেক্টিভিটির নামে ভারতকে করিডোর দিলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, সব বিভাগে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা। এবং বন্যার কারণে সিলেট বিভাগ ছাড়া দেশের বাকি এলাকায় এইচএসসি মানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থী 14.5 লাখ। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের আলোচনার বিষয় বাজেটের বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি। বাজেট পাশ হয়ে গেছে 2024-25 অর্থ বছরের, সেই প্রেক্ষিতে এই বিষয় নির্ধারণ এবং আমাদের যে বিষয় একদম সরাসরি যে বাজেট চূড়ান্ত, বাস্তবায়নের চ্যালেঞ্জ কি, সেখান থেকেই প্রথম প্রশ্ন, চ্যালেঞ্জগুলো কি দুজনের কাছেই শুনবো। প্রথমেই যাচ্ছি ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে। আসলে এই বাজেটে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আসলে আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে এই চ্যালেঞ্জের আবর্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। তো এইবারকার চ্যালেঞ্জগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই অর্থে যে বাজেটটা কিন্তু আমরা মানে বিশেষ করে মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কের যে টার্গেট ছিল বা তার যে প্রজেকশন ছিল সেটার তুলনায় কিছুটা কম। মানে হলো আমরা সবসময় বলে থাকি স্মল ইজ বিউটিফুল। তো এবার মনে হচ্ছে যে ঠিক ওই দিকেই আমরা যাচ্ছি, যে আসলে এই যে এই সৌন্দর্য যেটি রয়েছে, তো সেইটা আসলে আমরা কিভাবে আসলে এটাকে কাজে লাগাবো বা বাস্তবায়ন করব। তো এখন এইখানে একটা বড়, যেটা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি মনে করি, সেটি হলো যে এনবিআর যে রেভিনিউ টার্গেট রয়েছে, তো সেইটা বাস্তবায়ন। তার কারণ বাজেট আমরা যা কিছুই করি না কেন, সেটার তো খরচের জন্য অর্থের উৎস প্রয়োজন এবং সেই অর্থটাও সংগ্রহ করা প্রয়োজন কার্যকরভাবে। তো সেটার জন্য আমি মনে করি যে যে টার্গেটটা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে, যে 4,80,000 কোটি টাকার, তো সেইটা আসলে কতটা সুন্দরভাবে তারা আসলে এটা কালেক্ট করতে পারে। আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেগুলো পূরণ করতে পারছে না। তো এখন এই বছর যেখানে আসলে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বড় রকমের একটা অনিশ্চয়তা রয়েছে, তার কারণ ব্যাংকের যে সুদের হার, ঋণের সুদের হার অনেক বেশি, প্রায় 16% গিয়ে ঠেকেছে। ম্যানুফ্যাকচারিংয়ে এখনই 15.5%, রিয়েল এস্টেটের ক্ষেত্রে বা গাড়ি কেনার ক্ষেত্রে 16% এবং কৃষি ঋণের ক্ষেত্রে প্রায় 12.5%-এর মতো। তো এই অবস্থায় কিন্তু আসলে এই বেসরকারি খাতের যে বিনিয়োগ, সেটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আসলে ব্যবসার খরচটা বেড়ে গেছে। এই অবস্থায় বিনিয়োগও অনেকটা নিরুৎসাহিত। এখন বিনিয়োগ যখন কম হবে, তখন কিন্তু এই যে সেখান থেকে আসলে ব্যবসায়ীরা কর দেবেন কীভাবে। তো এইটা একটা বড় সমস্যা। তার কারণ আমাদের যে মেইন যে সোর্সগুলো রয়েছে আসলে এই ট্যাক্সের বা রেভিনিউয়ের, সেগুলো একটা হলো যে ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক, একই সঙ্গে সম্পূরক শুল্ক, ভ্যাট বা মূল্য সংযোজন কর। এর পাশাপাশি কিন্তু আমাদের রয়েছে যে কর্পোরেট আয়কর এবং ব্যক্তি আয়কর। আর এর পাশাপাশি আরও কিছু হয়তো আয়ের উৎস রয়েছে, যেটা সরকারের বিভিন্ন যে কর্পোরেট যেগুলো আছে সেগুলো। তো এখন এর মধ্যে দিয়ে মানে এখন যদি বেসরকারি বিনিয়োগ কিছুটা কম হয় এবং টার্গেট অনুযায়ী না হয়, যে টার্গেটটা আসলে করা হয়েছে 27% জিডিপির, তো সেটা যদি পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, যে হয়তো রাজস্ব সেটা আদায় করা যাবে না। এবং এর পাশাপাশি আরও দুটো বড় চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটি চ্যালেঞ্জ হচ্ছে যে বিদেশি ঋণ বা যে সাহায্য, সেটি পাওয়ার যে আসলে পরিস্থিতি কেমন হয়, সেটি কিন্তু অনেকটাই আসলে আমাদের বাজেটের বাস্তবায়নের যে গতি প্রকৃতি সেটাকে নির্ধারণ করবে। এই মাসে তো বিদেশি ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু সুসংবাদ আমাদের কাছে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের আসলে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে $10 বিলিয়ন বছরে, হ্যাঁ, গ্রস। এবং সেখান থেকে আমাদের বেশ কিছু আসলে পরিশোধ করতে হচ্ছে সুদ আসল বাবদ।
এবং এইবারে কিন্তু আমরা দেখতে পেয়েছি $3 বিলিয়ন মতো কিন্তু আমাদের শোধ করতে হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি করে শোধ করতে হবে। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে আমি মনে করি যে যদি সেই 9 বিলিয়ন বা $10 বিলিয়ন মতো না আসে তাহলে এই অবস্থা কী হবে। তার কারণ এই বিদায়ী অর্থবছর দেখা যাচ্ছে যে 7.5 বিলিয়ন এসছে এবং আমরা নেট যদি ধরি তাহলে সেটা 5.5 বিলিয়নের মতো। এখন যদি ওর মধ্যেই ঘুরপাক খেতে থাকে বা ইভেন 8 বিলিয়ন হয় তারপরেও কিন্তু আমাদের একটা ডেফিসিট থাকছে, মানে এই যে ঘাটতি সেটা আমরা কীভাবে পূরণ করব। পূরণ করতে হবে কিন্তু সেই যে আমাদের যে ব্যাংকিং সোর্স সেখান থেকে আবার বেশি করে অর্থ ধার করে। আর এখনকার যেটা বড় সমস্যা সেটি হলো যে আমরা এই মুহূর্তে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি। এই কারণে কিন্তু ব্যাংকের যে বেসরকারি খাতে ঋণ দেওয়ার যে সক্ষমতা বা তার যে সীমা সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 10% মতো ম্যাক্সিমাম আর কি। হ্যাঁ, কিন্তু মানে যে গ্রোথ হচ্ছে বা প্রবৃদ্ধি, কিন্তু আগে যেটা ছিল আজ থেকে 5-6 বছর আগেও কিন্তু সেটা 17-18% ছিল প্রবৃদ্ধি, মানে জাস্ট অর্ধেক হয়ে গেল। আর সরকার কিন্তু বিভিন্ন রকম বন্ড টন্ড ছাড়ছে প্রায়। তো এই অবস্থায় আমি মনে করি যে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আসলে ঘাটতি যদি আমরা অর্থায়ন করতে যাই তাহলে আসলে এটা কোত্থেকে হবে অর্থায়ন, এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ আমি মনে করি রয়েছে, সেটি হলো যে আমরা কিন্তু ইতিমধ্যে একটা নিম্ন প্রবৃদ্ধির মধ্যে পড়ে গেছি। মানে গত অর্থ বছর এবং এই যে বিদায়ী অর্থ বছর দুটোর সময় কিন্তু আমরা এই 5.8 এরকম একটা % অফ গ্রোথ যেটা জিডিপি সেটার মধ্যে কিন্তু আছে এবং এটা আমাদের সেই 1.5 দশক আগে এরকম ছিল। এর মধ্যে কিন্তু আমরা একটা ভালো প্রবৃদ্ধির মধ্যেই ছিলাম। তাই প্রবৃদ্ধির চাকাটাকে কীভাবে আমরা আসলে সচল করব সেটা একটা বড় চ্যালেঞ্জ। তার বাজেট কিন্তু ওই জায়গাটাতেই কিন্তু আমি মনে করি যে একটা বড় রকমের যে একটা উদ্দেশ্য নিয়ে আসলে প্রণয়ন করা হয় বা সেটা বাস্তবায়ন করা হয়। তো এই অবস্থায় আর আমি ফাইনালি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে আমাদের যে বাস্তবায়ন যেটি হয় আর কি, এই যে বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা কিন্তু দেখা যায় কি যে প্রথম 9 মাসে 40-45% হয় আর বাকি 3 মাসে গিয়ে মানে বিশেষ করে মে জুন মাসে গিয়েই আসলে খরচ হয়ে যায় বাকিটুকু, মানে প্রায় 90। বেশ বড় ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়। তো এই যে অবস্থা তাতে করে কিন্তু আসলে প্রজেক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু থাকে না। তো সুতরাং মানসম্পন্ন যদি প্রকল্প বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে আসলে বাস্তবায়নের দক্ষতা বা তার যে আসলে যে কারণে আসলে প্রজেক্টটা নেওয়া হলো জনগণের উন্নয়নের জন্য, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য, তো সেইটা কিন্তু আসলে সেরকমভাবে হয় না। তো সুতরাং এইগুলোই হচ্ছে আসলে আমি মনে করি যে আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নের একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ মাহফুজ কবির আপনাকে। আশরাফ আহমেদ, যাচ্ছি আপনার কাছে, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো বড় চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করছেন? আমি আসলে বড় চ্যালেঞ্জগুলো মাহফুজ ভাই অলরেডি বলেছেন। এটার মধ্যে আমি যেই জায়গাগুলোতে আসলে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে, দেখুন এই বাজেটটা যখন তৈরি করা হয়েছে, এই বছরের বাজেটের একটা প্রাইমারি উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যেই কারণে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির সাথে সাথে আমরা মোটামুটি একটা ছোট আকারে বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার, যেখানে প্রাইমারি একটা অবজেক্টিভ হচ্ছে আপনার ডেফিসিট লেভেল, যেটা বাজেট ঘাটতির যে পরিমাণটা সেটা কমিয়ে আনা। এইটাতে মূল্যস্ফীতি কমে, কিন্তু এটার মূল্যস্ফীতি কমার সাথে সাথে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার পুরো সিস্টেমে মুদ্রা সরবরাহ কমিয়ে দেয় এবং এটার প্রথম ভিকটিম হয় ইনভেস্টমেন্টস। কারণ আমাদের জন্য যেটা হচ্ছে যে দেখুন এই মুহূর্তে যদি আমাদের এক্সিস্টিং ওয়ার্কিং ক্যাপিটাল লোনের রিকোয়ারমেন্টে আমরা ব্যাংকিং সিস্টেম থেকে সার্ভিস করতে পারছি না, এই অবস্থায় আসলে নতুন ইনভেস্টমেন্টে যাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। তো যেই কারণে আমি মনে করি যে এই টার্গেটগুলো বোথ ফিসকাল মেজার্স এবং মনিটারি মেজার্স, এগুলো যদি আসলে খুব বেশি দিন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আমরা খুব বেশি দিন আটকে রাখি, তখন যেটা হবে যে তখন ইকোনমিতে আসলে গ্রোথ রেটে একটা বড় ধরনের চাপ পড়বে, ইনভেস্টমেন্ট সিগনিফিকেন্টলি কমে আসবে। ব্যাপারটা অনেকটা এরকম যে ইকোনমি বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে ইকোনমি খুব বেশি দ্রুত চলা শুরু করলে তখন ইনফ্লেশন হয়, তখন এটা ইনফ্লেশন কমানোর রাস্তাটা হচ্ছে ইকোনমিক গতিটাকে কমিয়ে দেওয়া। এটা গাড়ির ব্রেক কষার মতো ব্যাপারটা, কিন্তু ব্রেকটা যদি আপনি খুব বেশি জোরে ধরে ফেলেন তখন যেটা হবে যে ইকোনমি তখন থেমে যাবে। আমাদের জন্যে মানে বেসিক্যালি আপনি যদি খুব বেশি দিন ধরে এই দুটো চাপ যদি ক্রমাগত দিতে থাকেন, যে আপনার মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, তখন যেটা হবে যে ইকোনমিক গ্রোথ নেগেটিভ হয়ে যেতে পারে। নেগেটিভ হয়ে গেলে আপনার কিন্তু তখন দেখা যাবে যে একটা মন্দাবস্থা তৈরি হবে, একটা রিসেশন তৈরি হবে। তো আমাদের জন্যও আসলে এটার অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন ধরেন এভারেজ লেন্ডিং রেট, যেটা আসলে সব লেন্ডিং রেট মিলিয়ে হয়, এটা যদি আপনার 13.5-14 উপরে যখন যাওয়া শুরু করে তখন কিন্তু সেটা আর আমাদের ইকোনমির জন্য সাস্টেনেবল থাকে না। এর মানে হচ্ছে যে ইন্টারেস্ট রেট যদি এই একটা বেশি দিন আপনার এই পর্যায়ের ওপরে থাকে, তখন আসলে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হোক বা না হোক আমাদেরকে আসলে কন্ট্রাকশনারি পলিসি থেকে বেরিয়ে আবার এক্সপ্যানশনারি মনিটারি পলিসিতে ফেরত যেতেই হবে। আচ্ছা,
মানে ব্যাপারটা অনেকটা অর্থমন্ত্রীও কিন্তু একটা জায়গায় বলেছেন যে উনি পিরিয়ডিক্যালি একটা রিভিউ করবেন। তো এইখানেও যে জিনিসটা মনে রাখতে হবে যে এই ইকোনমিক এই ফ্যাক্টরগুলো এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যেখানে খুব মনোযোগ দিয়ে এগুলো আসলে ম্যানেজ করা দরকার এবং খুব বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আমরা কেউই চাই না যে কন্টিনিউয়াসলি ইনফ্লেশন থাকুক, বাট একটা পয়েন্ট আমাদেরকে এটা মেনে নিতে হবে, হয় আমরা ইনফ্লেশন কমাতে চাই অথবা ইকোনমিক গ্রোথ চাই। যদি ইকোনমিক গ্রোথ যে নেগেটিভ হয়ে যায়, আপনার ইনফ্লেশনের থেকে বেরিয়ে আসা যে সবচেয়ে বড় কারণ যে দারিদ্র্য কমিয়ে দেওয়া, আপনার কী বলে আমাদের জীবনযাত্রার মান বজায় রাখা, এটা কোনোটাই সম্ভব হবে না যদি ইকোনমিক গ্রোথ না থাকে। তো এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু আসলে আমাদের এই বাজেটটাকে দেখতে হবে এবং আমাদের যে ফিসকাল এবং মনিটারি পলিসিজ আছে, পুরো ইকোনমিক পলিসি সব পুরো ব্যাপারটাকে এই সিচুয়েশনটা মাথায় রেখেই হিসাবটা করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা তো আবার আসবো আপনার কাছে, যাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। প্রধানমন্ত্রীর দুটি বক্তব্য, একটি হচ্ছে উনি বাজেট প্রসঙ্গে বলেছেন যে এটা উচ্চাভিলাষী বাজেট নয়, এটি বাস্তবায়নযোগ্য, তবে হ্যাঁ চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলি তিনি নিতে প্রস্তুত এবং তিনি বলছেন যে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে এটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বাজেটটা, এটা একটি জায়গা, একটি বক্তব্যের জায়গা। আরেকটি সময় তিনি একটি কথা বলেছিলেন আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে, যে উনি বলছিলেন যে এগুলো যেন দীর্ঘমেয়াদী, অহেতুক যেন প্রলম্বিত না হয় এবং এগুলো যেন মানসম্পন্ন হয়। হ্যাঁ, মানে এডিপির যে প্রজেক্টগুলো যেগুলো ইমপ্লিমেন্টেশন হয় সেই জায়গাটা থেকে। তো এই দুইটা জায়গায় আমরা যদি একটু খেয়াল করি যে আমরা আমাদের এই এডিপির যে সমস্ত আমরা অ্যাক্টিভিটিসগুলি আমরা দেখি, আপনি একটু আগে বলছিলেন যে মান নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠছে, যত মানে এটা এতটাই একটা কনসার্নের জায়গায় চলে গেছে যে প্রাইম মিনিস্টারকে বিষয়টা উল্লেখ করতে হয়েছে। তো এই জায়গাটা একটু শুনবো আপনার কাছে, যে অর্থনীতির সঙ্গে এই জায়গার সম্পর্ক ধরনটা রকমটা একটু শুনবো। হ্যাঁ, আসলে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক জায়গাতেই হাত দিয়েছেন। আমি মনে করি যে একটু দেরিতে হলেও আমরা যেহেতু এটা মোটামুটি একটা সীমিত ধরনের বাজেটের কথা চিন্তা করছি, খুব উচ্চাভিলাষী নয় যদি আমরা সাইজের কথা ধরি, কিন্তু একই সঙ্গে একটা জায়গায় উচ্চাভিলাষ কিন্তু রয়ে গেছে। সেটা কি? সেটা হলো যে আমরা কিন্তু এমন একটা টার্গেট করেছি আসলে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও, যেটা 27%, এখন কিন্তু সেটা 24-এর মতো ঘুরপাক খাচ্ছে। বাকি যে 30%, এই 3%টা কোত্থেকে আসবে যদি এত উচ্চ সুদের হার থাকে? সুতরাং যে অবস্থাগুলোর আছে, আমরা যে প্যারামিটারগুলো দেখতে পাচ্ছি আসলে অর্থনীতির বা বাজেটারি, তো সেই জায়গা থেকে আসলে এই জায়গাতে জাম্প করাটা কিন্তু একটা উচ্চাভিলাষ, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে 4,80,000 কোটি টাকার যেটা এনবিআর এর টার্গেট, এখন তাদের যে আসলে ম্যান পাওয়ার রয়েছে তাদের বেশিরভাগই কিন্তু আসলে রেভিনিউ কালেক্টর, তারা কিন্তু রেভিনিউ প্ল্যানার নয়। তো এই কারণেই হয় কি যে তাদের টার্গেটই থাকে যে কত টাকা আমরা আসলে এখান থেকে মানে ট্যাক্স হিসেবে বা রেভিনিউ হিসেবে কালেক্ট করব। তো যার ফলে কি হয় যে বারবার তারা ওই একই মানুষের কাছে যান, যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছেই ঘুরে ফিরে আবার কিন্তু যাচ্ছেন এই অতিরিক্ত রাজস্বের জন্য। এবং এবার যেটা আছে সেটা হলো যে যদি কেউ 15% বেশি আসলে এই মানে যে আগের ফিসকালের যতটুকু ছিল তার চাইতে 15% বেশি যদি তারা আসলে রেভিনিউ দেন, তাহলে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তাদের কোনো কিছু অডিট করা হবে না। তার মানে কি যে যারা আসলে দিচ্ছেন তাদের উপরে একটা অতিরিক্ত চাপ তৈরি হলো 15%, কিন্তু তাদের ব্যবসাটা 15% বাড়ছে কিনা, তাদের আয় বাড়ছে কিনা সেটা কিন্তু আমাদের মাথায় নেওয়া হচ্ছে না। তো যার ফলে একটা চাপ তৈরি হয়ে গেছে। এবং এটা হয়েছে কেন? আসলে ওই যে টার্গেট যেটা রেভিনিউয়ের এনবিআর এর উপরে, তো সেই চাপের কারণে আসলে এটা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এখন কিন্তু আসলে আমাদের একটা বড় পার্টনার রয়েছেন, মানে তারা যদিও বলেন যে মানিটারি পার্টনার, মানে তারা আসলে ওই কেন্দ্রীয় ব্যাংকে পরামর্শ দেবেন, কিন্তু দেখা যাচ্ছে কি যে আইএমএফ প্রত্যেকটা জায়গাতেই পরামর্শ দিচ্ছে। এমনকি যে রেমিটেন্সের উপরে আসলে এই প্রণোদনা থাকবে কি থাকবে না সেটা নিয়েও তারা বলছে, প্রত্যেকটা খাত থেকে ভর্তুকি তুলে নিতে বলছে। তো সব মিলিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে কি যে আসলে এই যেহেতু আমরা বেশ লম্বা সময় ধরে আইএমএফের কাছ থেকে এই ঋণটা নেব, তাদের যে সহায়তা শর্ত এগুলো নেব, তো এই কারণেই কিন্তু এখন খুব সাবধানে থাকতে হচ্ছে। তো যার ফলে বাজেট ছোট। আবার ওই দিক দিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটাও কিন্তু খুব একটা বাড়েনি, মানে 2,63,000 কোটি টাকা ছিল, তো সেটা 65,000 কোটি টাকা হয়েছে। কিন্তু সেই প্রশাসনেই কিন্তু রয়ে গেছে, মানে উন্নয়ন প্রশাসন যেটাকে বলে আসলে, তো সেটা কিন্তু ওই অবস্থায় সেই এজেন্সিগুলো রয়ে গেছে, তাদের মোটিভেশনও কিন্তু সেই রকম আসলে বাড়েনি। হ্যাঁ, তো সুতরাং এই অবস্থাতে আসলেই আমরা এই ঠিক গুণগত মান কতটুকু অর্জন করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, যারা বিশেষজ্ঞ তারা বলছেন, উন্নয়ন সহযোগীরা বলছেন, এই প্রসঙ্গটা কয়েকবার তুলেছেন। হ্যাঁ, এবং এটা অবশ্যই তোলা উচিত। আমি মনে করি যে একেবারে একটা রাষ্ট্রের যে চিফ এক্সিকিউটিভ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক জায়গাতেই বলেছেন। এবং সবচেয়ে বড় সমস্যা হয় কি যে যখন মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সময়টা বেড়ে যায়। তার কারণ ছোট ছোট প্রকল্পের যদি সময়টা বাড়ে তাহলে সেক্ষেত্রে যতটা ক্ষতি হয়
তার চাইতে এই মেগা প্রকল্প বাড়তে থাকলে, যেমন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, তো সেখানে দেখা যাচ্ছে নানা রকম অনিশ্চয়তা রয়েছে এবং অনিশ্চয়তার কারণে কিন্তু যেমন ইউরেনিয়াম আনতে হয়তো একটু দেরি হলো, তারপরে অন্যান্য যন্ত্রপাতি পেমেন্টের ক্ষেত্রে ডিলে, তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আসলে আমাদের খরচটা এতটাই বেড়ে গেছে বা যাচ্ছে, যেটা অনেকটাই দেখা যাবে যে আসলে আমাদের সহনীয় মাত্রার চাইতে বেড়ে গেছে। তো এরকম যদি আরও 2-3টা প্রকল্প হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেশের উপরে যে এমন একটা চাপ পড়বে, তখন কিন্তু আর এই ছোট বাজেট করেও যে রক্ষা পাওয়া সেটা কিন্তু হবে না। সুতরাং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসলে এটা কনস্ট্যান্টলি দেখছেন এবং বাজেট যে আকারে রয়েছে সেই আকারের মধ্যে থেকে যদি আমরা ঠিক মতো আসলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি এবং অন্য জায়গাতে বিশেষ করে যে আমাদের যে রিকারেন্ট সেক্টর, সেখানে যদি ওই যে যেমন বেতন ভাতা অন্যান্য খরচ যেগুলো রয়েছে, তো সেগুলো যদি আর না বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই বাজেটটা বাস্তবায়ন করা সম্ভব। তবে তার জন্যে অনেক সৎ সাহস যেমন লাগবে, তেমনি প্রচেষ্টাও আসলে কন্টিনিউয়াসলি রাখতে হবে। হাসিফ আহমেদ, আপনার কাছ থেকে এখন বুঝতে চাইবো যে বিনিয়োগের যে লক্ষ্য ধরা হয়েছে এই বাজেটে, বেসরকারি বিনিয়োগের কথা বলছি, সেটিকে কতটুকু বাস্তবায়নযোগ্য মনে করছেন বা কি মনে করছেন আপনি? দেখুন, প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে বিনিয়োগের বাজেটটা কিন্তু 12 মাসের টার্গেট, মানে এটা হচ্ছে আমাদের আগামী জুন পর্যন্ত টার্গেট। আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের যে এই মুহূর্তে যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি স্ট্যান্স, তাতে কিন্তু আপনার এই ধরনের 27-28% লেভেলে আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়াটা হয়তোবা সম্ভব হবে না। আচ্ছা, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমরা এখন যে কন্ট্রাকশনারি স্ট্যান্সটা নিচ্ছি, এটা তো আমরা যে 12 মাস ধরে রাখবো ব্যাপারটা তো তা না। সো যেই কারণে একটু আগে আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম যে দেখুন, এটা হচ্ছে ইকোনমিকে মূল্যস্ফীতিকে কমানোর জন্য এক ধরনের ব্রেকিং মেকানিজম ইম্পোজ করা হয়েছে। এই ব্রেকটার নেসেসারি ইমপ্লিকেশন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কমে আসে, কারণ আপনি মানি সাপ্লাই কমিয়ে দিচ্ছেন, আপনি ট্রেড ফ্লো কমিয়ে দিচ্ছেন। তো এই অবস্থায় যদি আপনি রাখতে চান তাহলে তো আসলে ইনভেস্টমেন্ট বাড়বে না, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কমে আসাটাই স্বাভাবিক। কমে আসলে 27%-28% লেভেলে প্রাইভেট ইনভেস্টমেন্ট যাওয়াটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই ইনভেস্টমেন্টটা যদি হতে হয়, সেক্ষেত্রে আমাদের হাতে আরও দুটো মেকানিজম আছে। এক হচ্ছে আপনার আমরা একটা সময়ের পরে, সেটা সেপ্টেম্বর হতে পারে, ডিসেম্বর হতে পারে, কিংবা হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি, হয়তো বা বেশি দেরি হয়ে যাবে, এই সময়টার মধ্যে আমরা একটা আমাদের যে পলিসি স্টান্স যেটা আছে এটা আমরা একটা রিভার্স করে যদি আমরা এক্সপানশনারি মনিটারি পলিসিতে আবার যেতে পারি, এক্সপানশনারি ফিসকাল পলিসিতে যদি ফিসকাল পলিসিতে যাওয়ার সুযোগ কম, কারণ বাজেট টু এন এক্সটেন্ট অলরেডি ফিক্সড, কিন্তু মনিটারি পলিসিতে আমরা যেতেই পারবো। সো ওইটা হলে আমাদের যে ইনভেস্টমেন্ট টার্গেট আছে সেটা সম্ভব হতে পারে। সেকেন্ড আর একটা অল্টারনেটিভ যেটা আছে সেটা হচ্ছে যে পাবলিক ইনভেস্টমেন্ট, যে সরকারের ইনভেস্টমেন্ট যেটা, সেটা কিন্তু আসলে বৈদেশিক ঋণ থেকেও করা যেতে পারে। আমি যেমন ধরেন আমাদের একটা খুব আমি মনে করি ভ্রান্ত ধারণা আছে যে আমরা আসলে বিদেশ থেকে টাকা তুলতে পারি না, এবং শুধুমাত্র আপনাকে আমরা যেটা বলি যে কনসেশনারি উইন্ডোজ মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস, আপনার এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এরকম ফান্ড ছাড়া অন্য কোনো সোর্স থেকে আমাদের পক্ষে আসলে ক্যাপিটাল কালেক্ট করা সম্ভব না। আমি এটা একেবারেই বিশ্বাস করি না, কারণ আমরা জানি যে আসলে বছরে $1.5-2-3 বিলিয়ন কিংবা $5-10 বিলিয়ন শুধুমাত্র মানে কমার্শিয়াল সোর্সেস, নন কনসেশনারি ডেট উইন্ডো থেকে আসলে ইজিলি তোলা সম্ভব। বাংলাদেশে সেই সক্ষমতাটা আছে, কারণ এই লোনগুলো ফেরতও দেওয়ার ক্যাপাসিটি বাংলাদেশের আছে, মার্কেট অ্যাক্সেসটাও আছে। কিন্তু এটা করতে গেলে আমাদের দক্ষতার ব্যাপারে, নিজস্ব দক্ষতার ব্যাপারে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যে এগুলো ধরেন একটা স্পেসিফিক রাস্তায় করতে হয় ইনভেস্টমেন্টটা আপনার অ্যাওয়ার্ডগুলো স্পেসিফিক একটা মেকানিজমে দিতে হয়, সেটা আপনি বায়োল্যাটারাল করেন কিংবা আপনার ওপেন ওপেন টেন্ডার মেথডে করেন, যেভাবেই করেন, এটা অনেকগুলো মেকানিজমে ফান্ডিং বাইরে থেকে করা যায়। কিন্তু সেটা করতে গেলে আমাদের নিজস্ব বেশ কিছু ফোকাসের জায়গা আছে। আমরা যেমন ধরেন খুব সহজভাবে যদি বলি যে আমাদের ইভেন যে পিপিপি অর্থায়ন, যেটা যে ধরেন সরকারি হাসপাতাল করতে হবে, সেটার জন্য বাজেটারি রিসোর্সের বাইরেও আসলে অনেকভাবে ক্যাপিটাল জোগাড় করা সম্ভব। একটা পার্টিকুলার মেকানিজম হচ্ছে পিপিপি মেকানিজম, যেখানে পাবলিক বেসিক্যালি আপনি প্রাইভেট ক্যাপিটাল ইউজ করতে পারবেন, সেটা দেশীয় হোক কিংবা বিদেশি হোক, আপনার এই ধরনের ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু এইটার যে প্রসেসটা, এটার জন্য আসলে আমাদের যে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ফাইন্যান্সিং মেকানিজম যেগুলো আমাদের আছে, এগুলোতে বেশ কিছু আধুনিকায়ন দরকার আছে।
এই জিনিসগুলো ঠিক বাজেটের স্পিচে কিংবা বাজেটের ফাইন্যান্স অ্যাক্টে কিন্তু আসা সম্ভব না, কিন্তু এটা আসলে সরকারের অনেকগুলো জায়গা থেকে আমি মনে করি বেশ খানিকটা নজর দেওয়ার প্রয়োজন আছে। যে এগুলো ব্যাপারটা এমনও না যেগুলো খুব অস্বাভাবিক কিছু কিংবা নতুন কিছু। আমরা কিন্তু গত 10-15 বছর ধরেই প্রচুর এই ধরনের ফান্ডিং করেছি। বিমানের প্লেন থেকে শুরু করে আপনার ইভেন রূপপুর নিউক্লিয়ারের যে মেকানিজম, যেটা আপনি ফান্ডিং মেকানিজম যদি দেখেন, আপনি পিডিবি প্রায় 5-6 হাজার মেগাওয়াট কনস্ট্রাকশন করেছে বিভিন্ন ধরনের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির ফান্ডিং নিয়ে, যেগুলোর সাথে আসলে কনসেশনাল লোনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা কিন্তু সম্ভব। তেমন একটা মানে অতিক্রমের জায়গাগুলো আছে, খুব ভালোভাবেই আছে। হ্যাঁ, আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেল, তারপরে ফিরছি আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। মাহফুজ কবির, ফিরছি এবার আপনার কাছে। একটি সমালোচনা এই বাজেটে আছে, সেটি হলো আমরা যেটাকে বলি যে কালো টাকা সাদা করা, মানে অবৈধ অর্থকে বৈধ করা। তো বেশ সমালোচনা হয়েছে, সংসদেও হয়েছে, বাইরেও হয়েছে, নাগরিক সমাজের প্রতিক্রিয়াও ভালো নয়। তবে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকছে, এই বিষয়ে একটু আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, এটা খুবই একটা স্পর্শকাতর বিষয় এবং বছরের পর বছর ধরেই আমরা একটা স্পর্শকাতর বিষয় নিয়ে চলছি। এবং এই বছর একটু বেশিভাবে এসছে এই কারণেই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই একটা সিগন্যাল দিয়েছেন যে তিনি কিন্তু দুর্নীতিবাজদের আস্তে আস্তে ধরছেন এবং তাদের মুখোশ কিন্তু উন্মোচিত হচ্ছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বড় বড় সরকারি কর্মকর্তা, তাদের কারো কারো এরকম যে সম্পদের হিসাব, যেটা অবৈধ সম্পদের হিসাব, সেটা বের হচ্ছে। আবার নানানভাবে আসলে চিন্তা ভাবনা করা হচ্ছে যে আসলে এই যে বিপুল পরিমাণে অপ্রদর্শিত অর্থ যেটা জমা হয়েছে অর্থনীতিতে, তার অর্থনৈতিক দিকটা কি, মানে তার সেটাকে যদি বিনিয়োগ করানো যেত বা সেটাকে যদি আবার সাদা করানো যেত, তাহলে সেক্ষেত্রে হয়তো এখান থেকে সরকার কিছু রাজস্ব পেত এবং একই সঙ্গে সেগুলো আসলে উৎপাদনশীল খাতেও বিনিয়োগ হতো। তো এই চিন্তা ভাবনাগুলো সংমিশ্রণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলাফলটা এলো। তবে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে যারা সুনাগরিক, যারা ঠিকমতো কর দিচ্ছেন, তাদের মনের অবস্থাটা কি হবে, তো সেটা কি আমরা সেভাবে ভাবছি? সেই জায়গাতে কিন্তু আসলে বাজারের যে নৈতিক ভিত্তি, সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে কিন্তু এই একটা অপশনের কারণেই। তো আমি মনে করি যে এই জায়গাতে সেকেন্ড থট দেওয়া দরকার ছিল এবং একটা যদি টাইমলাইনে অন্তত হতো যে না ঠিক আছে এরপরে আর হবে না, তো তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা হয়তো কিছুটা স্বস্তি পেতাম বা সাধারণ মানুষের কিছুটা স্বস্তি পেত যে না আসলে দুর্নীতির বিরুদ্ধে যেরকম একটা জিরো টলারেন্স রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, তো সেটা সত্যি সত্যি বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করি যে অনেক ভালো দিক থাকা সত্ত্বেও বাজেটের এই একটা দিকই কিন্তু অনেকটা প্ল্যান করে দিয়েছে বাজেটের যে অন্যান্য যে সমস্ত ভালো দিকগুলো রয়েছে সেগুলো। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে এখানে কিন্তু এটা ব্যবধান তৈরি করে দেওয়া হয়েছে যে যারা ভালো করদাতা তাদের জন্য 25%, আর এই যে যারা হচ্ছে এই অপ্রদর্শিত অর্থ আসলে প্রদর্শন করতে চান, বৈধ করতে চান, তাদের জন্য 15%। এখন একটা বিষয় আমাদের ঢালাভাবে দেখলে চলবে না যে এই যে অপ্রদর্শিত অর্থ যেটা রয়েছে তার মধ্যে একটা অংশ কিন্তু সত্যি সত্যি খারাপ অর্থ, মানে সেটা অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে সেটা অর্জিত হয়েছে। আর পাশাপাশি আর একটা অর্থ রয়েছে যেটা কিন্তু আসলে পদ্ধতির কারণে এটা আসলে অপ্রদর্শিত হয়ে গেছে, যেটাকে আমরা কালো টাকা হিসেবে অভিহিত করছি, কিন্তু তারা কিন্তু কালো টাকার মালিক নন। তারা হয়তো ফ্ল্যাট বিক্রি করেছেন, জমি বিক্রি করেছেন, তো এটা করতে গিয়ে সেখানকার যে একটা রেট রয়েছে সরকারের, সেই রেটের বাইরে কিন্তু তারা যেতে পারছেন না। হ্যাঁ, তো এই কারণে তাদের হাতে অতিরিক্ত অর্থ জমে গেছে যেটা দিয়ে তারা আসলে কর দিচ্ছেন না, কিন্তু তারা এটা নিয়ে অনেকটা কষ্টের মধ্যে আছেন যে এই টাকাটা কীভাবে আমি সাদা করব। অনেকে ব্যবসা করতে গিয়ে তারা যে পদ্ধতির কারণে কিন্তু মারপ্যাচের কারণে আসলে তাদের টাকা অপ্রদর্শিত হয়ে গেছে, কিন্তু তারা সৎভাবে ব্যবসা করেছেন। তো এখন এই জিনিসগুলো আবার দেখা যাচ্ছে অনেকে কিন্তু যে আইনের মারপ্যাচগুলো বোঝেন না, যে করের বিভিন্ন যে ধারা রয়েছে সেগুলো বোঝেন না। অনেক সময় দেখা যায় যে তাদের যে যারা ইনকাম ট্যাক্স লয়ার, তাদের কারণে এই টাকাটা অপ্রদর্শিত হয়ে গেছে। আমি মনে করি যে দুইটা ভাগে ভাগ করা উচিত এই টাকার, যে টাকা আসলে অবৈধ, যেটা কালো টাকা, মানে বিশেষ করে সত্যিকার অর্থেই কালো টাকা, তো সেইটাকে আসলে এই প্রসেসের মধ্যে আনাটা উচিত নয় একেবারেই। আর বাকির যতটুকু রয়েছে সেগুলোকে যদি যথেষ্ট ডকুমেন্টেশন থাকে তাহলে সেটা দিয়ে প্রমাণ করে যে না এটা আসলে পদ্ধতিগত কারণে এটা অপ্রতিষ্ঠিত হয়ে গেছে, তো সেটাকে সাদা করার ব্যবস্থা যদি করতে পারতো তাহলে সেক্ষেত্রে 15-20% এটা না, বরং স্ল্যাবের মধ্যে যেটি পড়ে সেইভাবে করে যদি ট্যাক্সের ব্যবস্থা করে এটাকে সাদা করা যেতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এত প্রশ্ন উঠতো না। আমি মনে করি যে
এখনও সুযোগ রয়েছে। বাজেট পাস হয়ে গেছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। পরবর্তী সময়ে কিন্তু এনবিআর একটা সার্কুলার জারি করে কিন্তু এটার ব্যবস্থা করতে পারে। আমি মনে করি সেই দিকে গেলেই এখন যে প্রশ্নগুলো উঠছে সেগুলো থেকে বের হয়ে আসা যাবে। এটা আসলে আমাদের আপনার কাছ থেকে শুনবো যে একটু আপনার কাছ থেকে শোনার বিশেষ আগ্রহ আছে, কারণ বিনিয়োগকারীদের কেউ কেউ বা ব্যবসায়ীদের ভিতরে কোনো সেক্টর থেকে কিন্তু এই সিদ্ধান্তকে ওয়েলকাম করা হয়েছে, বাট অ্যাজ এ হোল আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? আমি একটু মাহফুজ ভাইয়ের স্টেটমেন্টটার একটু পুনরুক্তি করি। বৈধভাবে অর্জিত অপ্রদর্শিত আয়ের ব্যাপারে আমি মনে করি না আমাদের কোনো সমস্যাই নেই। আমরা মনে করি এটা প্রয়োজন। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি বৈধভাবে একটা আয় করেছেন, কোনো কারণে এটা ট্যাক্স আপনার ডিসক্লোজার অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, সেই ক্ষেত্রে আপনাকে তো একটা মেকানিজম দিতে হবে যাতে আপনি এটা সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। বাংলাদেশে আমরা জানি যে গত 50 বছর ধরে আমাদের যে ট্যাক্স ফাইলিং হয়েছে, সেখানে হয়তো বা সম্পূর্ণ ট্যাক্স ট্রান্সপারেন্সি ছিল না। তো সেক্ষেত্রে যে বড় যে কর্পোরেট ব্যালেন্স শিটগুলোতে যেগুলো আছে, যে অ্যাসেটগুলো আছে, সেগুলোতে আসলে কোনো না কোনো মেকানিজমে আমাকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে হবে। এটা আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। মানে একটা আন্ডারলাইন করি, বৈধভাবে অর্জিত অপ্রদর্শিত আয় কে বৈধতা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো নৈতিক আপত্তি নেই। এখানে একটা ট্যাক্স রেট কী হবে সেটা নিয়ে একটা ডিবেট হতে পারে, কিন্তু এটার বাইরে আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে অবৈধভাবে অর্জিত আয় আমরা কোনোভাবেই সমর্থন করি না। এবং একটু এক্সপ্লেইন করি, অবৈধভাবে কিংবা যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেই আয় অর্জিত হয়, সেটাকে আসলে বৈধতা দেওয়ার কোনো মেকানিজম আসলে নৈতিকভাবে আমরা সমর্থন করি না। আপনি যদি আমাদের গত বছরের আইনটা দেখেন, ওখানেও কিন্তু এটা স্পষ্টভাবে এই বিভাজনটা করা আছে যে গত বছর যখন কালো টাকা সাদা করার সুযোগ যেটাকে বলা হলো, যে ওই ক্লজটাতে কিন্তু স্পেসিফিক্যালি বলা ছিল যে আপনার এই আইনটা শুধুমাত্র বৈধভাবে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের থেকে এই আয় অর্জিত হলে সেটা এর মধ্যে পড়বে না, এবং সেই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো দায়মুক্তি এই আইনের থ্রুতে ঘটবে না। আমরা আশা করব যে এইবার, আমি জানি না ফাইনালি ফাইন্যান্স অ্যাক্টে কীভাবে আসছে জিনিসটা, আমরা আশা করব এই ব্যাপারটা এবারও থাকবে। আচ্ছা, এবং টুক দুজনের সঙ্গে কথা বলবো আলোচিত আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। কারণ মূল্যস্ফীতি বাজেট যখন তৈরি করা হয়, এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, মাহফুজ কবির, আপনার কাছে কি মনে হয় সেই জায়গায় পৌঁছানো সম্ভব কিনা? সেই জায়গাতে পৌঁছানো সম্ভব। অসম্ভব বলে আসলে অর্থনীতিতে কিছু নেই। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের প্যারামিটারগুলো কি ঠিক করছি, আমাদের পলিসির যে আসলে ডিরেকশনটা কি, তো এইটাই হলো মূল কথা। প্রশ্নটা তাহলে আমি একটু ঘুরিয়ে দিই, বাস্তবিক সম্ভব কিনা আপনার কি মনে হয়? আমি মনে করি যে 6.5 তো আমাদের ছিল, আগে 5.5 ছিল, 5 ছিল, তো সেখানে আমরা কেন যেতে পারবো না? মানে এইভাবে তো প্রশ্ন করার তেমন কোনো কিছু নেই। তবে বিষয়টা হচ্ছে কি যে আমরা এখন ডাবল কন্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এইটাই সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের, যে একই সঙ্গে আমাদের রাজস্ব নীতি সেটিও আসলে সংকোচনমূলক, মুদ্রানীতিও মহাসংকোচনমূলক। তো এই অবস্থায় কিন্তু আসলে ওই জায়গাতে যাওয়াটা খুব কঠিন। আমি মনে করি যে এইটা আমাদের যেহেতু এই বিভিন্ন রকমের খরচ বেড়ে যাওয়ার কারণে, ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে, ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে আসলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। আর অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় কিছু ত্রুটি রয়েছে। আমি মনে করি যথেষ্ট মনিটরিংয়ের অভাবে কিছু ব্যবসায়ীরা কিন্তু, মানে আমি বলবো না যে সব ব্যবসায়ী কাজ করছেন, কিছু খুচরা পর্যায়ে, কিছু পাইকারি পর্যায়ে, কিছু আসলে ইম্পোর্ট লেভেলে তারা কিন্তু মাঝে মাঝে সংকট তৈরি করে থাকেন। হ্যাঁ, এবং সেটা আবার দেখা যায় কি যে বিভিন্ন রকমের সংস্থা রয়েছে, যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা কমিশন, তারা যখন মনিটরিংগুলো করে তখন কিন্তু আবার এই কারেকশনগুলো হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে আবার অবস্থা প্রকট হয়। তো এই উদাহরণগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু কিছু পণ্যের ক্ষেত্রে। এখন সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ইনস্ট্যান্স তৈরি করলেন, যে ঠিক রোজার আগে এই কতগুলো পণ্যের, বিশেষ করে যে পণ্যগুলো আসলে ভোগ করা হয় রোজার সময়, তখন কিন্তু সেগুলোর উপরে যে শুল্ক সেটা কিন্তু কমিয়ে দিলেন। এতে ভালো ফলও আমরা কিন্তু দেখতে পেলাম। সুতরাং এই ব্যবস্থাগুলো রয়েছে পদ্ধতির মধ্যেই। তো সুতরাং পদ্ধতিগুলোকে যদি একটু পরিবর্তন করি, একটু যদি নমনীয় করি, তাহলে সেক্ষেত্রে, এবং একই সঙ্গে যদি আমরা আমাদের যে রাজস্ব নীতি, মুদ্রানীতি, সেই জায়গাতে কিছুটা ছাড় দিই, সেটাকে যদি আবার সেই আগের মতো করে অনেকটা নমনীয় করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা খুব দ্রুত আসলে এই যে মূল্যস্ফীতির যে টার্গেটটা রয়েছে, যেটা 6.5% বলা হয়েছে যে অর্থবছর শেষে গিয়ে সেটা হবে, তো সেই জায়গাতে আস্তে আস্তে আমরা যেতে পারবো। তবে একই সঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই বছর কিন্তু আবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে ভর বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, এবং আমরা ধারণা করছি যে হয়তো কিছু প্রাকৃতিক দুর্যোগও হবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে এটা বন্যা হলো হাড় অঞ্চলে, যদিও
শস্যের কেমন কোনো হানি হয়নি, সেখানে কৃষকেরা ধান তুলে নিয়ে গেছেন, আগেই কাটা হয়ে গিয়েছিল। কিন্তু এই যে আগামী যে আরও দুটো সিজন রয়েছে, তো সেই জায়গাতে কিন্তু একটা ধাক্কা আসতে পারে। তাই আমি মনে করি যে এখন যদি ভালো নীতি না নেওয়া হয়, বিশেষ করে যদি একটু বর্ডারটা কোপেন না করে দেওয়া হয়, মানে যে বিশেষ করে আমি বলবো যে ফুড ইম্পোর্টের ক্ষেত্রে ট্যারিফটা কমানো, তো সেটা করলে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে মূল্যস্ফীতি সামাল দেওয়া সম্ভব। এবং মূল্যস্ফীতির জায়গাটা যদি সাফল্য পাওয়া যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ বাজেটকে স্বাগত জানাবে। সাধারণ মানুষ তো বাজেটকে আসলে দেখে তার জায়গা থেকে বাড়া কমা পণ্যের মূল্য, এই তো, এবং সে একটু স্বস্তির জীবনযাপন করবে। তো এই জায়গাটা নিশ্চিত করা গেলে এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আসলে ব্যবসাটা কি, ব্যবসা কিন্তু আসলে দুই ধরনের রয়েছে। একটা হলো সামাজিক ব্যবসা, যেখানে আসলে মূল মুনাফাই কিন্তু মূল বিষয় নয়, সেখানে সমাজের কল্যাণটা মূল। তো সেই ব্যবসাটা কিন্তু খুবই ছোট, দুই একটা ব্যবসা হয়তো এরকম আছে, কিন্তু বাকি যে সিংহভাগ ব্যবসা সেটা কিন্তু আসলে মুনাফা কেন্দ্রিক, এবং মুনাফাটা হয় কিন্তু এই সংকটের সময়ে, মানে বেশিরভাগ মুনাফা হয়। তা আমি মনে করি যে এই সংকট তৈরির যে সুযোগ দেওয়া, সেটার থেকে আসলে দূরে সরে আসা উচিত। সরকারের আসলে আগের থেকে অ্যান্টিসিপেট করা উচিত যে সংকট কখন কখন হচ্ছে, এবং সেই অনুযায়ী আগের থেকে যদি আমরা ব্যবস্থা নেই তাহলে কিন্তু তখন সংকট আর হয় না, এবং তখন কিন্তু মূল্যস্ফীতি উস্কে যাওয়ার অবস্থা তৈরি হয় না। একবার যদি হঠাৎ করে দাম বাড়ে তখন কিন্তু কমে যেতে একটু সময় লাগে, কিন্তু বাড়তে সময় লাগে না। তো এই বিষয়ের মাথায় রেখে আমি মনে করি যে নীতির ক্ষেত্রে কিছু পরিবর্তন, এবং একই সঙ্গে যে ফিসক্যাল মনিটারি, এই দুইটা জায়গাতে কন্ট্রাকশনের জায়গা থেকে আস্তে আস্তে বের হয়ে আসলে এই আমরা 6.5 খুব সহজে অর্জন করতে পারবো। ধন্যবাদ। একই বিষয়ে কথা বলবো আশরাফ আহমেদ আপনার সঙ্গে, কিন্তু বিরতির একটা সময় হয়ে গেছে, ফিরে এসে কথা বলছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল আরেকটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। আশরাফ আহমেদ, ফিরছি আপনার কাছে। একটু বুঝতে চাইব বিজনেস কমিউনিটির পার্সপেক্টিভ থেকে আমাদের যে লক্ষ্যটি নির্ধারণ করা হয়েছে, আমাদের এই মূল্যস্ফীতি, সেই জায়গাটি আপনারা কতটুকু বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন, একটু শুনবো আপনার কাছ থেকে। মানে দেখুন, বাস্তবায়ন সমস্ত কিছুই করা সম্ভব। পয়েন্টটা হচ্ছে যে আপনার বাস্তবায়নের জন্য কি মূল্য দিতে হবে। আপনি যদি মানি সাপ্লাই খুব ড্রাস্টিক্যালি কমিয়ে দেন, আপনার ইনফ্লেশন কমতে বাধ্য, কারণ মানুষের হাতে টাকা থাকবে না কিছু কেনার জন্য। কেউ কিছু যদি কিনতে না পারে, আপনাকে তো বিক্রি করতে হবে। তো সো ব্যাপারটা আসলে আমি এইভাবে যদি বলি যে একটা স্বাভাবিক অবস্থায় মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে আনাটা, আমাদের এভারেজ মূল্যস্ফীতি থাকে 6 থেকে 7% লেভেলে। বাংলাদেশের মতো ইকোনমির ক্ষেত্রে 5%-এর নিচে মূল্যস্ফীতি নেওয়ার কথা চিন্তাও করা উচিত না পলিসি লেভেলে। কিন্তু ধরুন যে 6 থেকে 7%-এ যদি নামিয়ে আনতে হয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দেখুন, মূল্যস্ফীতি এই বছর একটু কমবে আমরা আশা করছি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবী জুড়েই কিন্তু গত 2021-22 এই সময়টাতে কিন্তু যেই ধরনের মূল্যস্ফীতি ঘটেছে, তারপর থেকে কিন্তু ব্যাপারটা এমন না যে জিনিসপত্রের দাম কমে এসছে অনেক ড্রাস্টিক্যালি। আপনি যদি আমরা যেটাকে ইনফ্লেশন ইন্ডেক্স হিসাব করে দেখবেন যে ইনফ্লেশন কিন্তু আসলে বোঝায় যে আপনার দামের বৃদ্ধি কতটুকু হচ্ছে। ইনফ্লেশন নেগেটিভ না হওয়া, মানে দাম কমার মানে হচ্ছে ইনফ্লেশন নেগেটিভ হওয়া, এটা আসলে প্রায় কখনোই হয় না। এটা হয় যেই ইকোনমিক সিনারিওতে, সেটা একটা মোটামুটি একটা ভয়াবহ নাইটমেয়ার হিসেবে পড়ানো হয় ইকোনমিক্সে। কিন্তু অন্যভাবে যদি দেখেন জিনিসটা, যে আমাদের ইনফ্লেশন যে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে খুব বেশি বেড়েছে তা কিন্তু না। আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কাতে যখন একটা ক্রাইসিস হলো, ওই বছর আসলে শ্রীলঙ্কার ইনফ্লেশন রেট ছিল 70%। আপনি ইউকেতে যদি দেখেন, ইউকেতে এভারেজে থাকে 2-3%, সেটা হয়ে গেছে 9%। মানে কম্পারেটিভ টু আস, আমাদের জন্য এটা হচ্ছে 18 থেকে 20% ইনফ্লেশন হওয়ার কথা ছিল যদি ইউকের মতন হতো। সেই জায়গায় কিন্তু আমাদের যে 9-10% ইনফ্লেশন আছে, যেহেতু এটা একটু রিলেটিভলি কম ধীরে ধীরে ইম্প্যাক্ট করছে, আমরা যেটা মনে করি যে এটা হয়তো যেতেও একটু সময় লাগবে। কিন্তু এই ইনফ্লেশনের কথা মাথায় রেখে যদি আমরা ওই একটু আগে যেটা বলছিলাম যে ইকোনমির ব্রেকটা যদি খুব বেশি জোরে করে ফেলি, তখন কিন্তু আসলে আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। সেই কারণে আমি মনে করি যে আগামী 1 বছরে ইনফ্লেশন শুড অ্যাকচুয়ালি বিকাম সেকেন্ডারি অবজেক্টিভ খুব তাড়াতাড়ি। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ইনফ্লেশন রিডাকশনটা আসলে আমাদের সেকেন্ডারি অবজেক্টিভ হয়ে যাওয়া উচিত। কারণটা হচ্ছে যদি এইটা না করা হয়, তখন যেটা হবে, সারা বছর ধরে যদি এই ব্রেকটা টেনে রাখা হয়, তখন আসলে
আমাদের বছরের শেষে গিয়ে দেখা যাবে যে ইনভেস্টমেন্ট এবং গ্রোথের উপরে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা আরও অনেক বেশি ভয়াবহ। একটু মাহফুজ কবির আপনার কাছ থেকে এখন বুঝতে চাইবো যে আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা তো মানে নিশ্চিত করে এটা মানে অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, যে কেউ বলতে পারবে যে সঠিক বাস্তবায়নের উপরই নির্ভর করবে। হ্যাঁ, আদারওয়াইজ এই প্রবৃদ্ধি কেন যে কোনো লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা সম্ভব না। কিন্তু এই প্রবৃদ্ধিটা সম্পর্কে এবং তার ফোরকাস্ট একটু আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আসলে এইবারকার প্রবৃদ্ধি নিয়ে কিন্তু আমি বলবো যে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা কিন্তু ইতিবাচক একটা মন্তব্য করেছে। বাংলাদেশ আবার 7 অঙ্কের মানে 7-এর ঘরের যে প্রবৃদ্ধি সেটিতে চলে যাচ্ছে এবং এটা আসলে সম্ভব। আমি মনে করি যে অর্থনীতি আস্তে আস্তে গতিশীলতা পাচ্ছে এবং যে কাঠামোগত সংস্কারগুলো রয়েছে বা আমরা বিভিন্ন জায়গাতে বিশেষ করে যে আর্থিক খাতে সংস্কার করছি, আমরা বিভিন্ন রকমের যে হিসাব নিকাশ সেগুলো আরেকটু ভালো করা, সুন্দর পরিসংখ্যান নিয়ে আসার ক্ষেত্রে আমরা অনেক কাজ করছি এই মুহূর্তে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাজস্ব কাঠামো সেখানেও কিছুটা সংস্কার হচ্ছে, যদিও আরেকটু দ্রুত হলে এটা ভালো হতো। তো এই সংস্কারগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি এবং একই সঙ্গে আস্তে আস্তে যে অর্থনীতির ভিতরে যে অদক্ষতাগুলো আছে সেগুলো যদি দূর করতে পারি, বিশেষ করে সরকারি খাতের যে অদক্ষতা, তো সেগুলো করতে পারলে কিন্তু তখন কিন্তু অর্থনীতির বোঝাটা হালকা হবে এবং তখন কিন্তু অর্থনীতি গতি পাবে। আর এই হঠাৎ করে কিন্তু আর খুব বেশি আমাদের অর্থনীতির গতি হবে না, তার কারণ বিশ্ব অর্থনীতি একটা চাপের মধ্যে আছে। এই অবস্থায় যদি আমরা হয়তো রপ্তানি খাতে প্রবৃদ্ধি আরও বেশি অর্জন করতে চাই, আমাদের নিজস্ব দেশীয় বাজারে যে উৎপাদন সক্ষমতা সেটা বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ রয়েছে আমাদের। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং এটা বাজেটের সঙ্গে সম্পর্কিত। এবারকার বাজেটের আমি মনে করি যে সবচাইতে উজ্জ্বল যে দিক সেটি হলো যে এই দেশীয় শিল্পের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। মানে বিশেষ করে আপনি যদি দেশের ভিতর থেকে সোর্সিং করতে চান, মানে বিশেষ করে কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, সেগুলো যদি সোর্স করে আপনার যে উৎপাদন কাঠামো তৈরি করতে চান, দেশের বাজারকে এবং বিদেশের বাজারকে টার্গেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কর ছাড়ের ব্যবস্থা আছে, ভ্যাটের ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো আসলে ব্যবসায়ীদের বুঝতে হবে। আমাদের মধ্যে একটা বড় নেতিবাচক প্রবণতা রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে, যে তারা আসলে দেশের ভিতরে এই উৎপাদন করতে খুব বেশি আগ্রহী হন না যদি বাধ্য না হন। যাদের একটু বেশি টাকা রয়েছে তারা কি করতে চান, বিদেশ থেকে আমদানি করতে চান। প্রতিনিধি আছে আপনার কথা শেষ হওয়ার পরে ওনার কাছ থেকে এই বিষয়টা জানতে তারা চাইবো। অনেকে সহজ পথে গিয়ে আমদানি করতে চান। যাদের একটু বেশি ক্যাপাসিটি আছে, বেশি লোন করতে পারেন, তখন এই আমদানি করে, মানে আমদানি করতে গেলে কি হয় যে দেশের বাইরে উৎপাদন হচ্ছে, পুরো লোডটা কিন্তু দেশের ভিতরে যাচ্ছে না। তো এটা করে তারা কিছুটা প্রসেস করে হয় রপ্তানি করতে চান অথবা দেশের ভিতরে সেটাকে বিক্রি করতে চান। তো এইভাবে আসলে কোনো দেশই উন্নয়ন করতে পারেনি। হয়তো যদি প্রবৃদ্ধির চাকা কিছুটা ঘোরে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু স্থায়িত্বশীল হয় না, যেটাকে আমরা সাস্টেনেবল বলি। তো এই অবস্থায় আমি মনে করি যে এখন সবচাইতে ভালো বিকল্প হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক মতোই আসলে এটাকে অনুধাবন করেছেন এবং এইবারকার বাজেটে এই সুযোগগুলো রেখেছেন, যে বিশেষ করে যে বিলাসী পণ্য বা অপ্রয়োজনীয় পণ্য সেগুলোকে আমদানি উৎসাহিত করে আসলে দেশের ভিতরে উৎপাদন যে ব্যবস্থা বা সেই কাঠামো সেটাকে আর একটুখানি উৎসাহ দেওয়া। এইটা যদি ব্যবসায়ীরা বোঝেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে দেশের একটা ভালো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু আমাদের ইন্ডিজিনাস গ্রোথ যেটাকে বলে সেটার ভিত্তিটা অনেক শক্ত হবে। আমাদের সময় একদমই শেষের দিকে যাব আশরাফ আহমেদের কাছে, তবে তার আগে আপনার কাছে যদি কিছু বলার থাকে একটু শুনে যাব অল্প সময়ের ভেতরে এই বাজেট সংশ্লিষ্ট আলোচনায়। হ্যাঁ, আমি মনে করি যে একটা জায়গাতে আমি মনে করি যে এই যে কালো টাকার পাশাপাশি মানে বা অপ্রদর্শিত অর্থ সাদা করার পাশাপাশি একটা জায়গাতে হয়তো কিছুটা রিভিশন আসতে পারতো। সেটা হলো যে এই যে একটা কথা বলা হয়েছিল যে 25% যে গাড়ি যে আমদানি কর, বিশেষ করে যে মাননীয় সংসদ সদস্যদের জন্য। তো আমি মনে করি যে সেটা আসলে এর মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে যে সেটা মানে আবার সমালোচনা হয়েছে যে তারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। এখন এই জায়গাটাতে আসলে দুটো কাজ করা যেতে পারতো। একটা হচ্ছে যে যারা আসলে সক্ষম, যারা এই যে সাধারণ যে কর আছে সেই কর দিয়ে আমদানি করা, তো এটা ওপেন করে দেওয়া। আরেকটা হচ্ছে যে একটা পুল রাখা, মানে এটা ট্রান্সপোর্ট পুল তো সব জায়গাতেই আছে, মানে প্রতিটা মন্ত্রণালয়ে আছে। তো এটা সংসদ সচিবালয়ের আন্ডারে থাকতে পারতো, এটা যে কিছু গাড়ি আছে যেটা সংসদ সদস্যরা ব্যবহার করবেন, যেটা যথাযথভাবে কর দিয়ে নিয়ে আসা। আর এর মধ্যেই আসলে এই প্রস্তাব দেওয়ার আগেই আসলে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে তার যে আদেশ রয়েছে সেই আদেশটা সংশোধন করে যদি এইটা করা যেতে পারতো, এরপরে যদি বাজেটে নিয়ে আসা যেতে পারতো, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে তখন আর কোনো বাধা থাকতো না। একদম স্বল্প একটু সময় নিয়ে আশরাফ আপনার কাছে আসছি, প্রশ্ন রাখছি না, একটু ক্রিটিসিজম আছে ওনার জায়গা থেকে শুনতে চাইবো, বাস শেষ। দেখুন, আমরা ব্যবসায়ীরা ব্যবসা না হলে তার ইনভেস্ট করব না, এবং আপনাকে যেটা মনে রাখতে হবে যে আমি বাংলাদেশে ইনভেস্ট করতে পারি ঠিকই, কিন্তু যদি আমার জন্য এনভায়রনমেন্ট যদি অন্য যেখানে যদি সেটা যদি আমার জন্য যদি বাইরে থেকে নিয়ে আসাটা বেশি লাভজনক হয়, আমি সেটা কেন করব না। একটু আগে আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, দেখুন অস্ট্রেলিয়াতে যখন গরু চাষ মানে যখন ক্যাটল ফার্মে আপনি যদি প্রডিউস করতে চান লক্ষ লক্ষ
গরু যদি আপনি প্রডিউস করতে চান, আপনার জাস্ট উন্মুক্ত জায়গা আছে, আপনি ওখানে ছেড়ে দিলে ওটা অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু বাংলাদেশে যদি আপনি অনেক প্রোডাকশন করতে চান, আপনাকে একটা খাঁচার ভিতরে মোটামুটি ফিড দিয়ে গ্রো করতে হবে। অবভিয়াসলি বাংলাদেশে খরচ বেশি পড়বে। এই মানে আপনি যদি মানে গোয়িং ব্যাক টু কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিংবা বিল্ড করতে পারবো সেই জায়গাটাতেই আসলে এফেক্টিভলি কাজ হবে। এটার বাইরে যা কিছু আছে সেটা হয় আমাকে ট্যাক্সের প্রোটেকশন দিয়ে করতে হবে, অথবা আমাকে কোনো না কোনো ধরনের ট্যারিফ প্রোটেকশন দিতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে আমাদের বাংলাদেশের লেবার চিপ কিংবা প্রোডাক্টিভ কিংবা কস্ট পার ইউনিট কম, সেক্ষেত্রে আমাকে তো সেই লেবারটা অ্যাভেলেবেল করতে হবে। যতক্ষণ না এই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস কিন্তু খুব যে ভালো তা কিন্তু না। তো আমার জন্য ব্যাপারটা হয়ে যায় যে আমি কষ্ট করে ম্যানুফ্যাকচার করবো না ইম্পোর্ট করবো। আজকের মতন আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আরও আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু সময়ের অভাবে শেষ করছি। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।